আলাইকুম আমি নাসিমা পারভিন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো। আমরা জানি যে বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। বাংলাদেশে প্রায় ৮৭,৩০০ গ্রাম রয়েছে এবং এখানকার লোকদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি এবং সমস্ত বাংলাদেশে যে কৃষিজ দ্রব্য সরবরাহ করা হয় তা অধিকাংশ গ্রাম থেকেই সরবরাহ করা হচ্ছে এবং আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি। অর্থনীতিটা গড়ে উঠেছে কৃষির উপর ভিত্তি করে। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। তোমরা অবশ্যই খাতা কলম খুলে রাখবে এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিখে রাখবে। আমরা এই বিষয়ে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যা শিখব সেটা জিডিপি, জিএনপি ও মাথাপিছু আয়ের ধারণা, দেশের মোট জাতীয় আয়ে যেসব খাতের অবদান আছে, মানব সম্পদ উন্নয়ন, মানব উন্নয়ন সূচক, বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স ও অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারবো। তাহলে আসো আজকে আমরা মূল আলোচনায় যাই। আমাদের প্রথমত হচ্ছে যে কোনো দেশের অর্থনৈতিক ধারণা পেতে গেলে বা সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা জানতে গেলে সেই দেশের জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং এগুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক নির্দেশক। প্রথমে আমরা দেখি যে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। এই জিএনপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের মোট শ্রম ও মূলধন ব্যয় করে যে বস্তুগত অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকেই বলা হচ্ছে তোমার জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। এবং এই মোট যা তোমরা এখানে লক্ষ্য করেছো যে আমি কতগুলো শব্দ এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে ভূমি, শ্রম, সংগঠন, সেবা ইত্যাদি। এবং এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। এখানে ভূমি বলতে বোঝাচ্ছে যে জমি, সকল প্রাকৃতিক সম্পদ বা জমি অভ্যন্তরস্থ বা উপরস্থ যা কিছু আছে সব কিছুকেই ভূমি বলা হচ্ছে। এবং মূলধন হচ্ছে যা সরাসরি ভোগ করা হয় না কিন্তু উৎপাদন কাজে ব্যবহার করে অধিকতর উৎপাদন করা হয় তাকেই বলা হচ্ছে মূলধন। এবং এখানে সেবা বলতে বোঝাচ্ছে যে যার উপযোগ রয়েছে এবং বিনিময় মূল্য রয়েছে তাই হচ্ছে সেবা। যেমন শিক্ষকের পাঠদান, ডাক্তারের সেবাদান, ব্যাংকে গেলে ব্যাংকের কর্মকর্তাদের বা কর্মচারীদের যে সহায়তা দান। এখানে অনেক সময় তোমরা প্রশ্ন করতে পারো তাহলে কি মায়ের সেবা এটা অর্থনৈতিক হিসাবে ব্যবহার করা হয় না? না, মায়ের সেবাটাকে এখানে যেহেতু অর্থ মূল্য নাই সেহেতু একটা অর্থনৈতিক মধ্যে আসবে না, কিন্তু নার্সের সেবা বা ডাক্তারের সেবা এটা অর্থ বিনিময় হয়, এই কারণে এটা অর্থ মূল্য আসবে। তবে এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, এই জিএনপি এটা শুধুমাত্র দেশের নাগরিকদের হিসাবটাই উৎপাদনের ক্ষেত্রে গৃহীত হয়, কারণ এটা সে নাগরিক দেশে থাকুক এবং বিদেশে থাকুক তার যে উৎপাদন সেটাই এই জাতীয় উৎপাদনের মোট জাতীয় উৎপাদনের মধ্যে গণনা করা হবে। অর্থাৎ জিএনপির ক্ষেত্রে শুধুমাত্র নাগরিকদের হিসাবটাই করা হয়। এরপরে আছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপি বলতে বোঝাচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে দ্রব্য সামগ্রী চূড়ান্ত পর্যায়ে যে দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার যে আর্থিক মূল্য তাকে বলা হচ্ছে এই জিডিপি। এবং এটা অবশ্যই হতে হবে সেই দেশের সেই ভৌগোলিক সীমারেখার মধ্যে। সেই ভৌগোলিক সীমারেখার মধ্যে সেই দেশের এবং বিদেশি কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান থাকুক তার উৎপাদনটি মোট দেশজ উৎপাদনের মধ্যে হিসাব করা হবে। অর্থাৎ জিএনপিতে যেমন শুধুমাত্র নাগরিকদেরই সেই দেশের নাগরিকদেরই হিসাব করা হয়েছে, সে দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, কিন্তু মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে এখানে ভৌগোলিক সীমারেখার মধ্যে সেই বিদেশি বা দেশি এবং বিদেশি উভয়েরই সেটা হিসাব করা হয় উৎপাদনের মধ্যে। এখানে একটা কোশ্চেন, এই জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, কিংবা এখান থেকে যে কোনো উদ্দীপকও থাকতে পারে দুটোর মধ্যে পার্থক্যের ক্ষেত্রে। এর পরবর্তী পর্যায়ে আমরা আসি মাথাপিছু আয়।
অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিকদের গড় আয়কেই মাথাপিছু আয় বলা হয়। মাথাপিছু আয় হিসাব করবার জন্য দুইটি মান রয়েছে, একটা হচ্ছে মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই সেই দেশের মাথাপিছু আয় পাওয়া যায়। এখানে মাথাপিছু আয়ের একটা সূত্র রয়েছে, ওয়াই পার ওয়াই সমান সমান ওয়াইপি। পার ওয়াই সমান সমান মাথাপিছু আয়, ওয়াই হচ্ছে জাতীয় আয় এবং পি হচ্ছে জনসংখ্যা। অর্থাৎ জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা বা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মাথাপিছু আয় পেতে পারি। তাহলে এখানে আমার যে আলোচনা বা এখান থেকে যে ধরনের কোশ্চেন থাকতে পারে যে জিএনপি বলতে কি বোঝায়, জিডিপি বলতে কি বোঝায়, পিসিআই বলতে কি বোঝায়, অথবা এই তিনটাকে মিলাই তোমাদের একটা উদ্দীপক হয়ে একটা কোশ্চেন থাকতে পারে। এবং সেই কোশ্চেনটায় দেখো আমি এখানে লিখেছি যে এক্স চাকুরির সুবাদে বিদেশে অবস্থান করে নিয়মিত টাকা প্রেরণ করে এবং অন্যদিকে ওয়াই দেশে ভালো বেতনে চাকরি করে। তো এরই উপরে ঠিক এই ধরনেরই উদ্দীপক থাকতে পারে। এরপরে তোমরা যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে দেশের মোট জাতীয় আয়ে যেসব খাত আমাদের অর্থনীতিতে অবদান রাখছে, অর্থাৎ অর্থনীতির যে খাত, এই খাত বলতে বোঝাচ্ছে যে অর্থনীতির বিভিন্ন অংশ বা অর্থনীতির বিভিন্ন বিভাগ এবং বিভাগকে বোঝাচ্ছে। এবং সারা বিশ্বে অর্থনীতির প্রধান 3টি খাত রয়েছে। এই প্রধান 3টি খাত হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। এবং এখানে আমি একটা খাতের যে চার্ট সারণীটা দিয়েছি, দেখো মোট দেশজ উৎপাদনে জিডিপি অর্থনীতির 15টি বিভিন্ন খাতের অংশ বা অবদান এটা 2016-2017 সালে এর কৃষি খাতে যে খাতগুলি রয়েছে, কৃষিজ ও বনজ, মৎস্য সম্পদ, শিল্প খাতে আছে শিল্প, খনিজ ও খনন শিল্প, বিদ্যুৎ, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, সেবা খাতে আছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, ভাড়া এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, লোক প্রশাসন ও প্রশিক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। এটা আমি সূত্রটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 অর্থ মন্ত্রণালয় থেকে। এবং এই সাইডেই আছে মোট দেশজ উৎপাদনের অংশ, এটা তোমার শতকরা হিসাবে এখানে দেওয়া আছে। তো এখান থেকে তোমার যে কোশ্চেনটা থাকতে পারে এই ধরনের একটা ছক থাকতে পারে। এবং এখানে দেওয়া আছে যে অর্থ বছরে যে স্তম্ভ লেখটা আছে 2016-17 সালের, এখানে এতে আছে 11.12, বি এ আছে 3.61 এবং সি এ আছে 21.74। এখানে প্রশ্নটা আছে গ নম্বরে প্রয়োগমূলক যে কোশ্চেন থাকতে পারে যে বাংলাদেশের জাতীয় আয়ের ক্ষেত্রে বি নির্দেশক খাতটি ব্যাখ্যা করো। এখন বি নির্দেশক খাতটি যেটা আছে, বি নির্দেশক খাত আমরা এখানে দেখতে পাচ্ছি 3.61 অর্থাৎ মৎস্য সম্পদ। তুমি মৎস্য সম্পদটা নিয়ে আলোচনা করবে। এরপরে যেটা আছে ঘ নম্বরে উচ্চতর চিন্তন দক্ষতা, জাতীয় আয়ের ক্ষেত্রে এ খাতের অবস্থানকে সি খাতের অবস্থানে পরিণত করার উপায় ব্যাখ্যা করো। এখন এই খাতটা কি আছে তুমি এখানে খুঁজে বের করবে যে এই খাতটা হচ্ছে 11.12, এটা কৃষি ও বনজ সম্পদ। এবং সি এ আছে হচ্ছে শিল্প খাত, এখানে আছে 21.74, এটা শিল্প, ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প। এখন এ খাতটা যেহেতু কম আছে, সেই এ খাতের অবস্থানকে কিভাবে সি খাতের অবস্থানে আমরা নিয়ে যেতে পারি সেই বিষয়ে তোমার এখানে একটা সমস্যার সমাধান দিতে হবে। তো এর পরবর্তী পর্যায়ে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এই মানব সম্পদ উন্নয়ন মানুষ তখনই রাষ্ট্র বা সমাজে সম্পদে পরিণত হয় যখন সে কোনো কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র সমাজের জন্য কোনো কিছু করতে পারে, কেউ আবার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার বা উদ্ভাবন করে সে সমাজের জন্য সমাজকে সহায়তা করতে পারে। এইভাবে দেশের কৃষি, শিল্প এবং সেবা খাতে সে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সে সম্পদ সৃষ্টি করতে পারে। এইভাবে নিজেকে সে একটা শ্রম শক্তিতে পরিণত করা, অর্থাৎ এই শ্রম শক্তি সম্পন্ন মানুষই হচ্ছে মানব সম্পদ। তাহলে এখানে কোশ্চেন থাকতে পারে মানব সম্পদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এবং এখান থেকেই তোমার
বর্তমান একটা উদ্দীপক থাকতে পারে। এখন মানব সম্পদ উন্নয়ন করতে গেলে আমরা জানি যে আমাদের দেশে স্বাস্থ্য সেবা, খাদ্য, বস্ত্র সব কিছুরই একটা সমস্যা রয়েছে, এবং এই ব্যাপক সমস্যার ফলে আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না। দারিদ্র্যের কারণে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ও খাদ্যের যোগান দিতে পারছে না, ফলে তারা দ্রুত জনশক্তিতে পরিণত হতে পারছে না। ফলে তারা আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত হওয়ার কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদন কম বলে আয় কম, আয় কম বলে চাহিদা কম, চাহিদা কম বলে বিনিয়োগ কম এবং কর্মসংস্থান কম। ফলে দারিদ্র্যের দুষ্ট চক্র আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, এবং এই দারিদ্র দুষ্ট চক্র এই ধারণাটা দিয়েছেন বিখ্যাত অর্থনীতিবিদ রাগনার নাক্স। এই দারিদ্র দুষ্ট চক্রকে আমাদের বাধা পেরিয়ে আসতে হবে, যার জন্য দারিদ্র আমার মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশে মানব উন্নয়ন পরিস্থিতির উন্নয়নের প্রয়োজনে জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তোমরা এখানে বাড়ির কাজ দেখছো, এইগুলি তোমরা লিখে নিবে। এই দ্বিতীয় বাড়ির কাজটা হচ্ছে যে এক্স চাকরির সুবাদে বিদেশে অবস্থান করে টাকা প্রেরণ করে, অন্যদিকে ওয়াই দেশে ভালো বেতনে চাকরি করে।